বন্ধুরা সবাই কেমন আছো? আশা করি তোমরা সবাই ভালো আছো। আবারও নিয়ে চলে এলাম নতুন একটা গল্প নিয়ে। আজকের গল্পের নাম সুখ পাখি। চলো শুরু করা যাক। কলকাতায় প্রথম এসে আমি সরকারি কর্মরত মহিলা হোস্টেলে দীর্ঘ 4 বছর কাটিয়েছি। নানা ধরনের এবং বিভিন্ন বয়সের মেয়েরা এখানে থাকতো। কেউ কেউ জীবনে খুব ভালো সরকারি চাকরি করত, কেউ আবার জীবন যুদ্ধে টিকে থাকার জন্য প্রতিনিয়ত লড়াই করত। কোনো ছোট্ট একটা কাজ করেই কেউ সুখে থাকার চেষ্টা করত, আবার কেউ দীর্ঘ কর্মজীবন শেষ করেও কেউ কেউ সুখের দেখা পেত না। এই হোস্টেল জীবন নিয়ে অনায়াসে একটা উপন্যাস লেখা যায়। চলো শুরু করা যায়। আমার পাশের ঘরে ছিল আশা বলে একটি মিষ্টি মেয়ে। ও কোনো ডক্টরের চেম্বারে কাজ করত, টুকটাক ফিজিওথেরাপিও করত। আশার স্বভাবটা ভারী মিষ্টি ছিল। আমার সাথে ওর খুব সুন্দর বন্ধুত্ব গড়ে উঠেছিল। ওর গানের গলাটা ছিল ভারী সুন্দর, আর ওর ঠাকুর দেবতার প্রতি ভক্তি ছিল দেখার মতো। কত যে উপোস করত আমিও নিজেও আজ মনে করতে পারল না। উপোস করে লাল পাড় শাড়ি পরে, পায়ে আলতা পরে, কয়েকটা সিটি গোল্ডেন গয়না পরেও যখন মন্দিরে যেত, ওকে দেখে বেশ দেবী দেবী লাগতো। এ হাসি খুশি মেয়েটার মধ্যে অনেক দুঃখ লুকিয়েছিল। এক মেঘলা দিনে আমি যখন বাড়ির জন্য মন খারাপ করে একা একা বালিশ ভেজাচ্ছিলাম, ও এসে ছোট বোনের মতো আমার মাথায় হাত বুলিয়ে দিয়ে বলেছিল ওর গল্প। মালদার কাছে এক গ্রামে ওর বাড়ি ছিল। একটা ছোট্ট ভাই ছিল ওর, আর ছিল আম বাগান। সড়কি ঝামেলায় ওদের জমি সড়কি ঝামেলায় ওদের জমি ও আর বাগান হাতছাড়া হয়ে গেছিল। এক ঝড়ের রাতে ওর বাবা মাকে মেরে ফেলেছিল। ওর নিজের কাকারাই আলমারির পিছনে লুকিয়ে 7 বছরের মেয়েটা দেখেছিল। সেই ঘটনা যা আজও ওর স্বপ্নে ঘুরে ঘুরে আসছে। ছোট ভাইটাকে তুলে নিয়ে গেছিল কাকারা। ও কিছুটা করতে পারেনি। পরদিন থানায় আবার ওর কাকার বলেছিল, সত্যি কথা বললে ভাইটাকেও মেরে দেব। ও ভয়ে কিছু বলতে পারিনি। এরপর ওর জায়গা হয় হোমে। ভাইকে আর দেখতে পাইনি কখনো। হোমেই অনেক প্রতিকূলতার মধ্যে পড়াশোনা করে ও বড় হওয়ার স্বপ্ন দেখত। কিন্তু উচ্চ মাধ্যমিকের পর ওকে এই কাজটা খুঁজে দেয় হোম, আর এই হোস্টেলে পাঠিয়ে দেয়। ও খুব সহজেই সবাইকে আপন করে নিতে পারত। আর 5টা মেয়ের মতো ও বিয়ে আর নিজের সংসারে স্বপ্ন দেখত। ওর সাজগোজের মধ্যে একটা বউ বউ ভাব থাকতো। স্মৃতিতেই রাঙাতেই পারতো না। পরে আমি মাঝে মাঝে ওর জন্য পাত্র চাই কলমে দাগ দিতাম, কিন্তু একটা অনাথ হোমের মেয়েকে বিয়ে করতে কেউ এগিয়ে আসতো না। ওকেও বলতাম, তেমন কাউকে খুঁজে পেলে আমরা বন্ধু দাঁড়িয়ে ওর বিয়ে করব। ও লাজুক হাসতো। আমাদের হোস্টেলের একটা সিকিউরিটি ছিল, মীর আলম বলে। ও যে আশাকে পছন্দ করত আমি জানতাম, কিন্তু আশা হিন্দু বলে ওকে কখনো পাত্তা দেয়নি। কিছুদিন পর ছেলেটা চলে গেছিল কাজ ছেড়ে। শুনেছিলাম ও ট্যাক্সি চালাচ্ছে। হঠাৎ কয়েকদিন ধরে আশাকে খুব খুশি খুশি লাগছিল। শুনলাম অবশেষে ওর জীবনে একজন এসছে, নাম জিতেন্দ্র সিং। ছেলেটা কোনো নার্সিং হোমে কাজ করে, হুগলিতে বাড়ি, শিখ ধর্ম। 2-3 মাস আশা খুব খুশিতেই ছিল। একদিন আমার সাথে পরিচয় করালো ছেলেটার। এরপর আমি আর আশা গিয়ে ওর বিয়ের বাজার করছিলাম। 1 মাস পরে পাঞ্জাবি মতেই বিয়ে শুনলাম। এর 15 দিন পর দেখি আশা খুব চিন্তিত। কাজে যায় না, উদ্ভ্রান্তের মতো বসে থাকে। ওকে একটু চেপে ধরতে কেঁদে ফেলল। বলল যে বিয়ের পর থাকবে বলে ওরা ঘর ভাড়া খুঁজছিল। জিতেন্দ্র একটা ঘর পেয়েছিস, সেই অ্যাডভান্স বাবদ এবং ঘরের প্রয়োজনীয় জিনিস কেনার জন্য নিজের জমানো 23,000 টাকা আর একটা সোনার আংটি জিতের হাতে তুলে দিয়েছিল 5 দিন আগে। তারপর থেকে জিতের ফোন বন্ধ। আশা ওর বাড়ি চেনে না। তখনও আশার মনে ক্ষীণ আশা জেগে রয়েছে যে জিত ফিরে আসবে, হয়তো অসুস্থ বা আটকে গেছে কোথাও। কিন্তু আমি বুঝে গেছিলাম কি হয়েছে। ওকে নিয়ে
থানায় যেতেই চেয়েছিলাম, কারণ ওই টাকাটা ও তিল তিল করে জমিয়েছে। ওর ভালোবাসা আর শেষ সম্বলটুকু লুট করে ওকে নিঃস্ব করে ছুঁড়ে ফেলে চলে গেছিল ওই জিতেন্দ্র। কিন্তু আশা থানায় যায়নি। এরপর মেয়েটা নিজেকে একটা কঠিন আবরণে ঢেকে ফেলেছিল, পূজা আর উপোস করতে আগের মতনই। কিছুদিন পর শুনলাম একটা নতুন ছেলে কাজে এসছে ওর জীবনে। ওর পাশের এক অন্য ডাক্তারের চেম্বারে কাজ করে, আভাস গোয়েল। এই ছেলেটা জৈন, তাই আশা নিরামিষ খেতে শুরু করেছিল। ওর নাকি শুদ্ধিকরণ হবে বলেছিল। তবে এই ছেলেটি বেশি দিন টেকেনি, কাজ ছেড়ে চলে গেছিল অন্য কোথাও। এই সময় আমাদের পাশের ঘরে শান্তা রোজারিও বলে একটি মেয়ে আসে। ও একটা প্রাইভেট স্কুলে ক্লারিক্যাল জব করতো আশার সাথে। ওর ভালোই বন্ধুত্ব গড়ে ওঠে। মেয়েটা আশার এই উপোস করা, পুজো করা দেখে বলতো, এত যে পুজো করো, তোমার ভগবান তোমায় কি দেয়? আশা বলতো, জানি না, তবু করি, এটাই মনের শান্তি। শান্তা একদিন ওকে বলল, তুমি আমার সাথে চার্চে যাবে? তোমার ভালো লাগবে, ভগবান তো সবাই সমান। আশা গেছিল, কারণ ভগবানের ঘর নিয়ে ওর মনে হয়তো কোনো ভেদাভেদ ছিল না। কদিন পর লক্ষ্য করে আশা নিয়মিত ওর সাথে চার্চে যাচ্ছে। আমি একদিন জিজ্ঞেস করায় আশা বলল, আমার ভগবান আমার কিছুই দিইনি, কিন্তু শান্তার গড কথা শোনে, শান্তাকে সব কিছু দিচ্ছে ওর গড। আমি বুঝতে পারছিলাম ওর ভালোই ব্রেন ওয়াশ চলছে। আমি বাড়ি নর্থ বেঙ্গলে, দীর্ঘদিন ধরে সেখানকার দলিত আদিবাসীদের ধর্মান্তরিত হতে দেখেছি, ন্যূনতম সে সুযোগ সুবিধার বিনিময়ে। তাই জানতাম ও কি বলবে। আমি বললাম, আশা যে জিনিসগুলোকে এতদিন আঁকড়ে বড় হয়েছিল সব রাতারাতি ভুলতে হবে। বিয়ে হলেও ওই আলতা সিঁদুর পরতে পারবে না, সংসার হবে হয়তো, বাঁধন হবে পলকা, কিন্তু ওর মুখে একটাই কথা, এর গড কথা শোনে, গরিবদের দুঃখ বোঝে। এরপর খুব দ্রুত আমি আশাকে বদলে যেতে দেখেছি। ও নাকি ওর দুঃখ চিঠি লিখে গডকে জানিয়েছিল, চার্চে পোস্ট করেছিল। পড়তেই ওর চাকরি হলো এক ভালো ইংরেজি স্কুলে আয়া হিসেবে, আর দুপুর থেকে আরেক ডাক্তারের চেম্বারে কাজ করত। এরপর ওর জীবনে একটি ছেলে এলো, জোসেফ, যে 2 বছর আগে ধর্মান্তরিত হয়ে ওর স্কুলে হোস্টেলের দেখাশোনা করে। এরপর আশা ধর্মান্তরিত হলো, ওর পালক পিতা মাতা পেল, ওর নাম হয়েছিল অ্যালিস। ওরাও বাড়ি ভাড়া পাচ্ছিল না, আবারও চিঠি লিখেছিল। এবার এক খ্রিস্টান বৃদ্ধর বাড়ি ওর জায়গা পেল, তবে বৃদ্ধকে দেখাশোনাও করতে হবে। ওর পালক পিতামাতা ওদের বিয়ে দিয়েছিল ভালো করেই। চার্চে ওদের বিয়ে হয়ে সাদা গাউন পরা অ্যালিসকে দেখে সেই শাড়ি আর আলতা পরা আশার কথা বারবার মনে পড়ছিল। ওর শুভ স্মৃতি রাঙানো ইচ্ছাটা এভাবেই চাপা পড়ে গিয়েছিল। তবে ওর সংসারে করার ইচ্ছা পূরণ হলো, দেখো খুশি হয়েছিলাম। এর 6 মাস পর নন্দনে দেখা হয়েছিল আশার সাথে। লাল টুকটুকে শাড়ি আর সিটি গোল্ডের গহনার মিষ্টি লাগছিল, তবে শাঁখা সিঁদুর আর আলতা সাহস করে করতে পারি। ওর বরকেও দেখলাম খুব খুশি, মনটা ভালো হয়ে গেছিল। ধর্ম কি এই আনন্দের থেকে বড়? জানি না। এরপর আমার বিয়ে হয়ে গেছে। প্রায় 3 বছর পর নিউ মার্কেটে বোরখা পরা আশাকে দেখে চমকে উঠেছিলাম। আশা বলে ডাকতেই ও চমকে উঠে তাকায়, আমায় দেখে, একগাল হেসে জড়িয়ে ধরে, বলে ওর নাম এখন আয়েশা। আমি অবাক। ওকে টেনে নিয়ে গেলাম পাশের একটা রেস্টুরেন্টের কেবিনে। আমার চোখে হাজার হাজার প্রশ্ন। আশা বলল, প্রথম প্রথম গড আমাদের সব কথা শুনলেও, সেদিন ধরা পড়লেও জোসেফের লিভার ক্যান্সার, আর গডকে সাথে পায়নি। 3 মাসের মধ্যে জোসেফ চলে গেছিল। যে বাড়িতে থাকতাম বুড়োটা ভালো ছিল না। ওর নোংরা নজর থেকে নিজেকে বাঁচতে হোস্টেলে ফিরে গেছিলাম।
জোসেফের চিকিৎসায় সর্বশান্ত হয়ে গিয়েছিলাম আগে। এবার স্কুলের চাকরিটা গেলেও আবার চিঠি লিখলাম, কিন্তু কিছুই লাভ হলো না। এবার ওই ডাক্তারের চেম্বারের কাজটা করে কোনো রকমই দিন কাটছিল। শান্তা চলে গেছিল ততদিনে বিয়ে করে। হঠাৎ একদিন মীরের সাথে দেখা হয়েছিল রাস্তায়। ও এখন ওলা চালায়, লোন নিয়ে একটা গাড়ি কিনেছে। সব শুনে ও বলেছিল একবার যখন ধর্ম বদলেছি আর একবার বদলালে শাঁখা সিঁদুর নয়, ওর নামে মেহেন্দি আর কাঁচের চুড়ি পরতে পারবো আজীবন। আমার তখন একটা নিশ্চিত আশ্রয় আর একটা শক্ত কাঁধের প্রয়োজন ছিল। দুদিন পর ওর কথা মেনে এবার আয়েশা হলাম। এখন আমার এক ছেলে, ওকে স্কুলে দিয়ে এখানে এসেছি ঈদের বাজার করতে। আমি কথা হারিয়ে ফেলেছিলাম, কি বলবো ওকে। চলে আসার আগেই একবার এই বোরখা পরা মেয়েটার মধ্যে সেই উজ্জ্বল, চঞ্চল, লাজুক, ধর্মভীরু মেয়েটাকে খুঁজেছিলাম। শিবরাত্রির উপোসের বদলে ও এখন রোজা রাখে, রথের দড়ি না টেনে ও নামাজ পড়ে। কিন্তু ও কি সত্যি সুখী? উত্তরটা আজও খুঁজে পায়নি। ধর্মের গণ্ডি বেরিয়ে সুখের খোঁজও বারবার ছুটে গেছে। কে জানে ও কি পেয়েছে কি না সে আলিফ সুখের খোঁজ। তো এই ছিল গল্প। কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাও।